আপনারা যারা লাইভে আমার বক্তব্য শুনছেন এবং শুনবেন, সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসলে বারবার লাইভে এসে আপনাদেরকে বিরক্ত করছি। আমি এর জন্য আপনাদের কাছে লজ্জিত। আজকে আপনারা জানেন আমি ইতিমধ্যে কয়েকবার কোম্পানিগঞ্জে শান্তির জন্য প্রস্তাব দিয়েছি। 11টা প্রস্তাবনা আমি উপস্থাপন করেছি, কিন্তু তার বিপরীতে আজকে এই নোয়াখালী ফেনীতে আমার পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের একটা নীল নকশা তৈরি করেছে। সেই নীল নকশা মোতাবেক ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী এখন দুবাইতে অবস্থান করতেছে। দুবাই যাওয়ার আগে এই অপরাজনীতির হোতা একরাম এবং নিজাম এবং দুর্নীতিবাজ সচিব প্রশাসনের পক্ষ থেকে ঢাকাতে একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে। সে বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে ওবায়দুল কাদের সহ আমাদের পরিবারকে রাজনীতি থেকে সরাবে এবং আমি, আমার ছেলে, আমার ছোট ভাই শাহাদাতকে তারা হত্যা করবে। এই পরিকল্পনা নিয়ে নোয়াখালীর একরাম, এখানকার কুলাঙ্গার বাদল, যে কোম্পানিগঞ্জের অপরাজনীতির হোতা, সে বাদলকে তাদের পরিকল্পনার কথা জানিয়ে বলেছে তোমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত তোমরা গ্রহণ করো। বাদল এখানে মাদক সম্রাট মঞ্জুর বাসায় বসে সেখানে এখানকার সব অস্ত্রধারী সন্ত্রাসী কুলাঙ্গারদেরকে নিয়ে বৈঠক করেছে। বৈঠক করে তারা কানা মঞ্জুকে দলের মুখপাত্র নির্বাচিত করেছে এবং সে মুখপাত্র না হওয়ার জন্য চেষ্টা করেছে। তারপর একরাম চৌধুরীর পক্ষ থেকে তাকে 5 লক্ষ টাকা দেওয়ার পরে সে মুখপাত্র হওয়ার জন্য সম্মতি দিয়েছে। সেই সম্মতি মোতাবেক, তাদের সিদ্ধান্ত মোতাবেক, তাদের আলাপ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে একরামুল করিম চৌধুরীদের যে নির্দেশনা, সে নির্দেশনা মোতাবেক এখানে আমাদের 3 জন, আমি, আমার ছেলে, আমার ছোট ভাই শাহাদাতকে হত্যা করবে। আর ওবায়দুল কাদেরের রাজনীতি এই নোয়াখালীতে চিরদিনের জন্য নির্বাসনে পাঠাবে। এটার মূল কারণ হচ্ছে একরাম চৌধুরী সাহেব, ইতিমধ্যে ওনার কাছে খবর এসে গেছে উনি আর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাই, এবং নিজাম হাজারী ইতিমধ্যে ওনার কাছে খবর এসে গেছে আগামী পার্লামেন্ট নির্বাচনে উনি মনোনয়ন পাচ্ছেন না। আর আরেকজন কুলাঙ্গার এখানে আছে,
মেরুদণ্ডহীন প্রাণী সেলিম, সে সভাপতি হওয়ার জন্য ওবায়দুল কাদের সাহেবের সাথেও সম্পর্ক রাখে, একরামের সাথেও সম্পর্ক রাখে। সেই কুলাঙ্গারও এই তাদের যে সিদ্ধান্ত, যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে সেও আছে। এখানে তারা পরিকল্পনা নিয়ে এই কানা মঞ্জাকে দিয়া গত পরশুদিন আমি যখন এখানে শান্তির প্রস্তাব দিলাম, তার পরিবর্তে এই কানারাই মঞ্জা আমার পরিবার, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব, আমার আব্বা, আমার সম্পর্কে, আমার ছেলে সম্পর্কে, আমার ছোট ভাই শাহাদাত সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। আপনারা লাইভে দেখেছেন। লজ্জায় মাথা হেঁটে হয়ে যায়। এদের নাম নিতে আমার ইচ্ছে করে না, কিন্তু আজকে যেহেতু ষড়যন্ত্র চলছে, এ বিষয়গুলো তো আপনাদেরকে জানানোর দরকার। সেজন্য এই কুলাঙ্গারদের নাম আজকে আমি এই কয়েকদিন তাদের নাম কিন্তু মুখে নিই নাই, আজকে নিতে হচ্ছে, না নিয়ে পাচ্ছি না। আজকে পরিকল্পনা নিয়ে তারা প্রথমে আজকের কথা বলেছে। আজকে গতকালকের মধ্যে 24 ঘন্টা সময় দিয়েছে ওবায়দুল কাদেরকে পদত্যাগ করার জন্য, এবং বলেছে আগামী শনিবার তারা নাকি ফাইনাল খেলা খেলবে। এখানে আজকের কথা বলেছে, কিন্তু হঠাৎ করে সকালবেলা আমি ঘুম থেকে উঠে শুনলাম ওনারা নাকি ঢাকা গিয়েছে তাদের পরিকল্পনা মোতাবেক। এই ঘোষণা দিয়ে ঢাকা গিয়ে নবীকে নিয়ে, যে নবী এখানে অটো রিক্সা লাইসেন্স 60টা নিয়েছে আমার পৌরসভা থেকে, 2,500 টাকা করে, প্রতিটি 5,000 টাকা করে বিক্রি করেছে। সেই গরিব সিএনজি ড্রাইভারেরা, সিএনজি শ্রমিকেরা তার উপর আঘাত করেছে। বালুর টাকা পাইবে, তারা আজকে একত্রিত হয়েছে তার বিরুদ্ধে। তারপরে সালিশ বাণিজ্য, অনেকের ভিটে পর্যন্ত বিক্রি করে দিয়েছে, ঘরের ভিটে সালিশ বাণিজ্য করে। তারপরে 2টা ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে পিয়নের চাকরি দিয়ে এর টাকা নিয়েছে। 20,000 টাকা আমার থেকে নিয়েছে কয়েকদিন আগে 60 জন রুগীকে দেওয়ার জন্য, সেখানে 9,000 টাকা দিয়ে 11,000 টাকা সে লুট করে খেয়েছে। এমনিভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলাদের ভাতা সহ অনেক ভাতা থেকে টাকা আত্মসাৎ করেছে। সে গণবাহিনীর একজন সদস্য ছিল, তাকে এখানে তার অপকর্মের জন্য পাওনাদারেরা তার উপর আঘাত করছে। এটাকে সাজিয়ে গুজিয়ে এখানে আরো তারা নিজেরা মারধর করে একটা পরিস্থিতি ক্রিয়েট করছে। তারা মারার জন্য পরে দিনের বেলা মানুষ এসে গেছে, তার আত্মীয় স্বজন এসে গেছে, মারতে পারে নাই, তাদের ঢাকা পাঠাইছে। এখন তাকে দিয়ে আজকে সকালবেলা চেষ্টা করেছে সাংবাদিক সম্মেলন করে ওই কুত্তা মঞ্জুর মতো, কানা মঞ্জুর মতো এখানে আমার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল সাংবাদিক সম্মেলন করে। সেটা কি কারণে ব্যর্থ হয়েছে আমি জানি না। এরপরে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে গেছে, সেখানে মন্ত্রী মহোদয় মনে হয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কোন কোন নেতার কাছে পাঠাইছে, তাদের সাথে কথা বলছেন। তা আমি বলতে চাই, যদি ওবায়দুল কাদের সাহেব ভালো মনে করে তাদেরকে দিয়া রাজনীতি করাবে, আমার এখানে বলার কি আছে? আমি তো আগেই বলেছি এই সংসারটা ওনার সংসার, আর আমি তো দল থেকে পদত্যাগ করেছি।
একটু আগে সাংগঠনিক সম্পাদক সাহেব আমার কাছে মোবাইল করেছে, আমি বলেছি আমি তো দল করি না, আর আমি অপরাজনীতির সাথে নাই। যারা অপরাজনীতি করে তাদের সাথে আপনারা বৈঠক করে আমার সাথে কি কথা বলতে চান? আপনারা তাদেরকে নিয়ে রাজনীতি করেন, এটা বলে আমি আমার মোবাইল বন্ধ করে দিয়েছি, যেটা হচ্ছে সত্য কথা। আমি মিথ্যা রাস্তা কখনো নিই না এবং মিথ্যা কথা আমি বলি না। আজকে যে পরিকল্পনা এখানে তারা নিয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আগামী 2-1 দিনের মধ্যে কুলাঙ্গার বাদল এবং এই যে কানা মঞ্জু দুবাইতে ইতিমধ্যে টিকিটও করা হয়েছে। দুবাইতে তারা একরামুল করিম চৌধুরীর সাথে বৈঠক করার জন্য যাবে। একরামুল করিম চৌধুরী 26 তারিখে চলে আসার কথা, সে এটা আরও বাড়ানোর চেষ্টা করছে। যদি বাড়ায় সেক্ষেত্রে এরা দুবাইতে যাবে, অন্যথায় তারা ঢাকাতে বৈঠক করবে। এগুলা সবগুলো সম্বন্ধ করতেছে ওই যে লং আইল্যান্ড বাড়ি করছে মন্ত্রীর সহকারী কুত্তা জুয়েল, এগুলা সমন্বয় করতেছে। সে ঢাকাতে আজকেও নিয়ে গেছে, প্রেস ক্লাবেও সে নিয়ে গেছে, মন্ত্রী সয়ের এতে সে নিয়ে গেছে। এখন তাদের পরিকল্পনাগুলো দেখেন। দুবাইতে তারা বসে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে আমাকে দুবাই গিয়ে এখানে কিলিং একটা গ্রুপ সৃষ্টি করেছে তারা, এবং বাহির থেকে কিলারদেরকে এনেছে। তারা দুবাই গিয়ে নিজাম আজারি শিখে দিছে, বাদল তুমি দুবাই থাকিও বা বাইরে থাকিও, থাকি এখানে মির্জাকে তার ছেলে তার ভাইকে যেভাবে হত্যা করাবে, এই কৌশলটা নিজাম আজারি শিখে দিছে। নিজাম আজারি যখন ফেনীতে কোনো কিছু ঘটে, কাউকে হত্যা করা হয়, তখন নিজাম আজারি হয়তোবা সিঙ্গাপুর, না হয় দুবাই, না হলে এলাকার বাহিরে থাকে। সে এটা শিখে দিছে। এরা যদি বাহিরে যায় সেক্ষেত্রে, বাদল যদি বাহিরে যায় সেক্ষেত্রে হয়তোবা আমাদেরকে খুন করার জন্য একটা পরিকল্পনা যেটা করেছে সেটা বাস্তবায়নের চেষ্টা করবে। ইতিমধ্যে এখানে এই চদ্দিবাই নামদারি, চদ্দিবাই নামে তারা আজকে এই বসুনাটে তাণ্ডব চালাচ্ছে। তাদের পরিবার প্রত্যেকটা ছেলে মদের সাথে জড়িত, নারী কেলেঙ্কারির সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। এ বাড়িতে বহিরাগতদেরকে এনে এখানে রাফেল্লা, সে এখনো অস্ত্র মামলার আসামি, এখনো অস্ত্র মামলার আসামি। এই ছেলের নেতৃত্বে সেখানে তারা সংঘবদ্ধ হয়েছে। তারপরে তারা সংঘবদ্ধ হয়েছে মঞ্জার বাসাতে, সেখানে বিরাট বিল্ডিং আছে, দরজাতে ঘরে একটা রুম আছে, সেই রুমে অস্ত্রশস্ত্র নিয়ে তারা অবস্থান করতেছে। তারপরে রাহাত, যেহেতু ওসির সাথে তার সম্পর্ক, প্রতিদিন অন্তত কমের ভিতরে হইলেও 50,000 টাকা দেয়। আর এডিশনাল এসপি স্বামীকে প্রতিদিন অন্তত এই যে রুবেলের মাধ্যমে, রুবেলের সাথে তার নাকি বন্ধুত্ব আছে, 1 লক্ষ টাকা দেয়। এই রাহাতের বাসা আপনার অস্ত্রধারীরা সেখানে অবস্থান করতেছে। তারপরে বাদলের বাড়িতে অবস্থান করতেছে, কানা রাজ্জাকের বাড়িতে অবস্থান করতেছে, শাহিনের বাড়িতে অবস্থান করতেছে। এই হইল যে অবস্থা। যে কোনো সময় এখানে একটা দুর্ঘটনা সৃষ্টি করার পায়তারা করছে। আর তারা আজকে মূলত আমাদেরকে হত্যার পাশাপাশি উবাইদুল কাদের সাহেব যাতে নোয়াখালী রাজনীতি থেকে নির্বাসনে যায়, সে যাতে, আর সে যেহেতু ভীত লোক, তার বিরুদ্ধে আন্দোলন হবে। একরাম সর্দির বাহাতিয়া লোকজন আছে চরঞ্চলে, 100-200 টাকা করি 1-200 গায়ে ফাটা দিয়ে আনি উবাইদুল কাদের সাহেবের বিরুদ্ধে মাইজ দিতে। সভা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। কবিরহাটে
রায়হান এতদিন নমিনেশনের জন্য ওবায়দুল কাদের সাহেবের সাথে ছিল, এখন শেখ একরাম সদ্দির পিয়ন। একরাম সদ্দি তাকে কনভিন্স করছে যত টাকা পয়সা লাগে এখানে ওবায়দুল কাদের বিরুদ্ধে মিছিল করতে হবে, সে সেটা সম্মতি দিয়েছে। তারপরে এই কোম্পানিগঞ্জে কুলাঙ্গারদেরকে দিয়া এখানে দক্ষিণ অঞ্চলে দায়িত্ব নিয়েছে বাদল, কোসি, কানাডা জাইকা, আর ওই যে ব্যাংক গায় চালক হত্যা করছে 2001 সালে, ওই যে বাবনির ওই শপিং সেন্টার লুটপাট করছে, ওই যে সেই ছেলে জহি এবং ওই ভূমিদস্যু শাহিন, এরা দায়িত্ব নিয়েছে। আর আরিফ দক্ষিণ এলাকার দায়িত্ব নিয়েছে। আরিফ নামে একটা ছেলে আছে সাদাবাজ, এই যে চরকা আকার, এরা দক্ষিণ এলাকার দায়িত্ব নিছে। আর উত্তর এলাকার দায়িত্ব নিয়েছে ওই যে চাঁদাবাজ, বাস স্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, তারপরে ওই যে গণবাহিনীর প্রধান খিজির হায়াত, তারপরে ওই যে হেফাজতের 5 কুকুর এবং ভূমিদস্যু, তারপরে মাদক সম্রাট রুমেল সহ ওই যে আরো অনেকে আছে, জুয়েল, ওই যে আমেরিকাতে বাড়ি করছে কুত্তা জুয়েল, তারপরে চানবীর একটা ছেলে আছে লম্পট, সে আমার এলাকার, তার বাড়ি হচ্ছে দাগনভূঞা। এরা সবাই মিলি দায়িত্ব নিছে উত্তর অঞ্চলে। তারা এখানে যে কোনো মূল্যে ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে তারা সংগঠিত হয়ে মিছিল করবে এবং আমাদেরকে হত্যার সকল পরিকল্পনা ইতিমধ্যে তারা গ্রহণ করেছে। আমি একটা একটা করে বলি, প্রশাসনের দায়িত্ব এবং আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে কনভিন্স করার জন্য, অর্থাৎ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে যারা আছে তাদেরকে সংগঠিত করার জন্য দায়িত্ব নিয়েছে একরাম, নিজাম, আর ওই যে দুর্নীতিবাজ এই সচিব বেলায়, এরা দায়িত্ব নিয়েছে। এরা আর এখানে এটার সাথে মতিন আছে। মতিন হলেও একরামের 5 কুকুর মাসোয়া রাখা একরাম থেকে। ওবায়দুল কাদের সাহেবের এখানে অনেকেই একরামের মাসোয়া রাখা, একবার ওনার রান্নাঘরের যে মহিলাটা আসে সেটাও মাসোয়া রাখা। এই কয়েকজন সেখানে প্রশাসনিক দায়িত্ব নিছে এবং নেতাদেরকে কনভিন্স করার জন্য, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সংগঠিত করার জন্য তারা দায়িত্ব নিছে। আমি এটা জানাই রাখি, আমি কারোরও খুশি করিবার লাইটা বলতেছি না, আমি জানাই রাখি। আমি যেটা খবর পেয়েছি, আমার কথাটা অতীতেও লেগেছে। আমি হেফাজতের বিরুদ্ধে বলেছি, যখন যেটা বলেছি পরবর্তী পর্যায়ে সেটা কাজে লেগেছে, সেটা প্রমাণিত হয়েছে, এটাও প্রমাণিত হবে। তারপরে এরা নিছে প্রশাসনিক দায়িত্ব আর নেতাদেরকে কনভিন্স করার দায়িত্ব ওবায়দুল কাদের বিরোধী। আর ওই যে সরকারি গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিছে আমার এক ভাগিনা, সে লেফটেন্যান্ট কর্নেল ছিল, প্রমোশন চেয়েছিল ওবায়দুল কাদের সাহেবের কাছে। ওবায়দুল কাদের সাহেব চেষ্টাও করেছিলেন কিন্তু পারেননি। কি কারণে? সে যখন বিডিআরের দায়িত্বে ছিল কুমিল্লাতে লুটপাট করেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে আছে। আমাদেরকে অনেক অনুরোধ করছে, আমরা কাকে বলবো? আমরা এই ছোটোখাটো জায়গা থেকে আমাদের কথা কে শুনে? আমাদের উপরে অভিমান, আমরা কিছু করতে পারি না। ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে অভিমান। এখন ওবায়দুল কাদের সাহেবকে বেলায়েতের সাথে কথা বলে সে সরানোর ষড়যন্ত্র করতেছে। এখনো বেলায়েত মিষ্টি কথা বলে ওবায়দুল কাদের সাহেবের সাথে, কিন্তু যে মিষ্টি কথা বলে অলওয়েজ
খেয়াল রাখিয়ে, এরা হচ্ছে জঘন্য, এদের মন অত্যন্ত খারাপ। এ বেলায় মিষ্টি মিষ্টি সবার সাথে একটা বাচ্চা ছেলে দেখলেও মিষ্টি কথা বলে, সে কিন্তু খুব খারাপ লোক, নষ্ট লোক এবং বড় ধরনের দুর্নীতিবাজ। যদি দুদক তদন্ত করে তার বিরুদ্ধে, যদি এটা প্রমাণিত না হয় আমি হিজরত করি, সে যদি দুর্নীতিবাজ না হয়। এই বেলায়েত সহ আমার বাগিনা ফখরুদ্দিন টুইঙ্কেল, সে আজকে এই ঘটনা ঘটানোর জন্য, ওবায়দুল কাদেরকে সরানোর জন্য, আমাদেরকে হত্যা করার জন্য গোয়েন্দা সংস্থার মধ্যে কাজ করার দায়িত্ব নিয়েছে। আর সাংবাদিকদের মধ্যে কাজ করার দায়িত্ব নিয়েছে ওই যে আমাদের মন্ত্রী মহোদয়ের তৎকালীন ফিয়ারু, ওই যে নাসেরের নেতৃত্বে এখানকার কয়েকজন কুলাঙ্গার আছে, মাইজদির কয়েকজন কুলাঙ্গার আছে। এখানকার কুলাঙ্গারগুলা হচ্ছে, মাইজদিরগুলার কথা আমি বলবো না, এখানকার কুলাঙ্গারগুলা হচ্ছে এই যে রনি নামে ওই হেফাজত সিদ্দিকের ছেলে রনি, তারপরে হিন্দু রাজাকার সুভাষ, তারপরে ওই যে সন্ত্রাসী, তারপরে চাঁদাবাজ আমির হোসেন, চাঁদাবাজ সন্ত্রাসী মজনু, আরেকটা আছে বিপ্লব। এরা কয়েকটা এই যে ফিয়ারো নাসেরের নেতৃত্বে তারা সাংবাদিকদেরকে এখানে যে কোনো কিছু ঘটে সেটা তাদের পক্ষে নেওয়ার জন্য এরা যা যা করণীয় সংবাদ মাধ্যমের সে কাজগুলা তারা করবে, এই সিদ্ধান্ত না হয়েছে। আর বেলায়েতের নির্দেশে সচিব, ওই যে দুর্নীতিবাজ বেলায়েতের নির্দেশে নোয়াখালীর ডিসি, এসপি, তারপরে ডিবির অফিসার যে আছে এখানে, ডিবির ওসি, তারপরে এডিশনাল এসপি শামীম, কোম্পানিগঞ্জের ওসি, কোম্পানিগঞ্জের ইউনো, কোম্পানিগঞ্জের এসিল্যান্ড, কবিরাটের ইউনো, কবিরাটের ওসি, এরা ডিসির বাসায় গোপন বৈঠক করে দায়িত্ব দিয়েছে, নোয়াখালীর দায়িত্ব নিয়েছে ডিসিএসপি। যত মিছিল মিটিং হয় তাদের সেটা সেন্টার দিবে। এর বিপরীতে কেউ যদি মিছিল করতে যায় ওবায়দুল কাদেরের পক্ষে, তাদের বিরুদ্ধে তারা প্রশাসনিক অ্যাকশন নেবে। এরপরে কোম্পানিগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই কোম্পানিগঞ্জে আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে দুর্নীতিবাজ এই এডিশনাল এসপি শামীম, তারপরে দুর্নীতিবাজ ওসি রনি, তাদের বাসাতে এখনো যদি আপনারা খোঁজেন হাজার 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 লক্ষ লক্ষ টাকা আজকে পাইবেন। প্রতিদিন তারা এভাবে পায় টাকা, প্রতিদিনের টাকা অন্তত আগের দিন সরা এলাইও আজকের টাকাগুলো হইলেও আছে। আজকে পাইছে 1 লক্ষ টাকা শামীম, 50,000 টাকা ওসি। আর এখানে গরিব নিরীহ 2-1 মাহফুজা একটা আছে, সে এমনিতে লুটেরা, আমাদের ছেলেবেলেদের থেকে টাকা নিয়ে আনে। এত বিচক্ষণ। কদিন আগে আমার এক লোকের কাছে 10,000 টাকা নিয়েছে। এক কথা বলি, কিন্তু কার্যকরী করে নাই। আমি শুনছি, আমি কিছু তোমাদেরকে টাকা দেওয়ার জন্য কে বলছি? এ লম্পট মাহফুজ শাহ, অন্য কোনো এই যে দারোগা বা পুলিশ, এদের কোনো দোষ নাই। টাকাগুলো এরা খাচ্ছে। এদেরকে সামান্য 200-500 টাকা চা পানির জন্য দেয়, এদেরকে দিয়ে কাজ করায়, আমাদেরকে ফিরিয়ে। এ কথাটা পরে বলুন। তো এই কাজগুলা, এই দায়িত্বগুলা এখানকার প্রশাসন নিয়ন্ত্রণ করার জন্য
দায়িত্ব দিছে। কুলাঙ্গা এই যে অস্ত্র ব্যবসায়ী, তারপরে বদি সেখান থেকে ইয়াবা এনে বিক্রি করতে গিয়ে 60 জায়গায় ধরা খাইছে। কবিরাট মন্ত্রীর নাম বিক্রি করে ছাড়া পাইছে, কবিরাট দাগুমিয়া, তারপরে মহিফা, তারপরে এই 14 গ্রাম, তারপরে সিটং, মেলা জায়গায় ধরা খাইছে। এখন তার গাড়ি আছে বিডিআর ক্যাম্পে, এই যে মহিপাল বিডিআর ক্যাম্পে তার গাড়ি, সেখানে ইয়াবা সহ ধরা পড়ছে। সে ছেলে মন্ত্রীর নাম বিক্রি করি সব জায়গা থেকে টাকা দিয়া এগুলা উদ্ধার করিয়েছে। সে ভূমিদস্যু, তারপরে এখানে সরকারি খাল দখল করে মার্কেট করছে, তারপরে অস্ত্র ব্যবসা করে স্বপন মিয়াজির সাথে। সেই কুলাঙ্গার রাহাজ্জা এখানে ওসির লোকের সম্পর্ক, ওসির বাসাতে সারাক্ষণ তার আনাগোনা, এই নষ্ট ছেড়ে কিভাবে থানাতে যায়। আর এরা যদি নষ্ট না হয় এ ওসি, তাহলে একে কিভাবে জায়গা পায়? এটা হচ্ছে আমার প্রশ্ন। সে দায়িত্ব নিছে এখানকার প্রশাসনের, আর খরচ টরচ যেগুলা দাওয়ার এগুলা সে দেবে। মাইজদিগুলার দায়িত্ব একরাম সুদ্দে নিছে। আর এখানে একটা জিনিস আমি উল্লেখ করছি কিনা জানি না, নিজাম আজারি বলেছে যে তোমরা আন্দোলন শুরু করিবা, এক পর্যায়ে আমি তোমাদের সাথে একত্রতা ঘোষণা করি। আমি আমার এলাকা, আমার ফেনী, সোনাগাজী, ফুলগাজী এবং দাগুরমিয়াতে আমি মিছিল করাবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এবং মির্জার বিরুদ্ধে। এটা তারা পরিকল্পনা করি, তারা আজকে এগুচ্ছে। আজকে আপনারা এই বিষয়গুলো আপনারাও একটু নজরদারির মধ্যে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি চাই এই কোম্পানিগঞ্জ সন্ত্রাসের জনপদে পরিণত না হোক। আমরা গত 12.5 বছর এই কোম্পানিগঞ্জে শান্তি রেখেছি। এখানে কোনো অস্ত্রের জঞ্জনানি ছিল না। এখানে মানুষ মুক্ত আকাশে নিঃশ্বাস ফেলেছে। চাঁদাবাজি ছিল না, মাস্তানি ছিল না, ডাকাতি ছিল না। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। আমি আজকেও বলতে চাই, আমি এই সুন্দর জনপদ, এই শান্তির জনপদ কোম্পানিগঞ্জকে আমি অশান্ত হতে দেব না। কোন অবস্থায় আমি অশান্ত হতে দেব না। তারা যে ষড়যন্ত্র আজকে করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, তাদের এই ষড়যন্ত্রের নির্লজ্জা আপনি আপনার শোকস বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছে তাদেরকে দিয়ে তদন্ত করে এগুলা বন্ধ করে কোম্পানিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপনি আন্তরিকভাবে চেষ্টা করবেন, এ বিশ্বাস আমার আছে। আরেকটা কষ্টের কথা বলে আমি বিদায় নেব। গতকালকে রামদিতে আমার ছেলেরা নামাজ পড়ে একত্রিত হচ্ছিল, একে অন্যকে বলতেছে যে আমরা একটা মিছিল করি। হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আসলো, গাড়ি ক্রস করে যাওয়ার পিছন দিয়া হলো গুলি। নাহিদ এবং তার ভাই সাহেব, এই দুইজনের নেতৃত্বে সেখানে গুলি হয়েছে। জামাল নামে আমাদের একজন আহত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়। গুলি করল নাহিদ এবং তার ভাই, আর পুলিশ সেখানে পুলিশের কয়েকজন অফিসারকে পাঠিয়ে শামীম এবং ওসি এখানে যে জামাল গুলি খেয়েছে তাকে ধরার জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। আমাদের সেখানকার কাউন্সিলরকে ধরার জন্য প্রক্রিয়া করছে, অন্যান্য যুবলীগ ছাত্রলীগ নেতাদেরকে ধরার জন্য সে প্রক্রিয়া করছে। আমি একটু আগে আনি তাকে এখানে চিকিৎসা করেছি। সে ভয়ে ঘর থেকে বের হয়নি। একজনকে নিয়ে কোনো রকমে একটা ব্যান্ডেজ
হাতে একটা ব্যান্ডিজ, পায়ে একটা ব্যান্ডিজ, গুলি যেখানে করাইছে এখানে আনি এখন তাকে আমি চিকিৎসার ব্যবস্থা নিছি। এই অবস্থা এখানে চলছে। এখানে একটা কিলিং স্কোয়াড গঠন করেছে তারা আমাকে হত্যা করার জন্য, আমার ছেলেকে হত্যা করার জন্য, আমার ভাই সাদাতকে হত্যা করার জন্য, আমার অনুসারীদেরকে হত্যা করার জন্য। সেই কিলিং স্কোয়াডে আছে যে নেতৃত্ব দিচ্ছে সে হচ্ছে কোম্পানিগঞ্জের এই যে হেফাজতের 5 হাঁটা কুকুর রুমেল। তারপরে রনি একটা ছেলে আছে, যেই ছেলে আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি, আমাদের মামাতো ভাই, এখন ফ্রান্সে আছে। তাকে তাকে মেরে ফেলে মরে গেছে মনে করে ড্রেনের ভিতর ফেলে গেছে। সে হইল কুখ্যাত এই যে রনি, সে হচ্ছে এক সময় অস্ত্রধারী এই জামাত নেতা, ইসলামী ছাত্র শিবিরের নেতা। সে আজকে এই কিলিং স্কোয়াডে একত্রিত হয়েছে। আরেকটা হলো অস্ত্র ব্যবসায়ী, এবং সেও এখনো, আমি যদি মিথ্যা কথা বলি আপনারা থানায় গিয়ে দেখেন অস্ত্র মামলার আসামি রাফেল। তারপরে নাই সিরাজপুরে সে একটা নারীর সাথে দর্শন করার সময় সেখানকার মেম্বার সহ গ্রেপ্তার করছে, তাদেরকে ধরছে। ধরার পরে আমার সম্মানের দিকে তাকাই, তারা তাকে ছাড়ি দিয়েছে। সে এই কিলিং স্কোয়াডের সদস্য। তার ভাই সাহেব বিএনপি করে, সে গতকালকেও এখানে অস্ত্রবাজি করেছে। আরেকটা হচ্ছে এই সুটকি ব্যাপারী ভাই, বসুরহাট বাজারে যত চুরি ডাকাতি, যত অনিয়ম হয়, ডাকাতি তো নাই, এই যে সিঁদুর চুরি থেকে আরম্ভ করি যত কিছু হয়, আর মদের ব্যবসা করে এই আবদুল্লাহ ছেলে। আরেকটা লিঙ্গন, সেটাও মাদক সম্রাট। তারপরে ওই যে সাপ্তাসিয়াটের রবেন্স একটা ছেলে আছে, যে মোজাক্কের হত্যা যে সমস্ত নমুনা, সে বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা বানাই দিছি দল করে। এই জন্য এই ছেলে অস্ত্রধারী, এই ছেলে ওই যে বাজারের সমস্ত সিসি ক্যামেরাগুলা সরাই ফেলছে মোজাক্কের হত্যার পর, যাতে মোজাক্কেরের সত্যিকারের অপরাধীরা যাতে আড়ালে থাকে, সেজন্য এই কাজটা সে করেছে। সে রবেন্স। তারপরে কালাসুমুন্যা একটা আছে মিরের পোলের, সে এই যে সাইফুল্লাহ, ডাকাত সাইফুল্লাহ খুনি, একটা ছেলেকে দাগনমিয়াতে হত্যা করছে সে এবং তার ভাই। সেই খুনি ছেলে অস্ত্র যার কাছে থাকে কালাসুমন। কালাসুমন এই কিলিং স্কোয়াডের সদস্য। দাগনমিয়ার সাইফুল এই কিলিং স্কোয়াডের সদস্য। তারপরে তার ভাই পারভেজ এই কিলিং স্কোয়াডের সদস্য। উড়িচ্চরের শাহিন, কবিরহাটের সম্রাট, আর মাইজদির মামা বাহিনীর প্রধান রকি এই কিলিং স্কোয়াডের সদস্য। তারপরে কানারাজ্জাক, তারপরে ওই যে ভূমিদস্যু শাহিন, তারপরে কুলাঙ্গার বাদুল্যার ছোট ভাই মাদক সম্রাট বিদ্যুৎ, তারপরে সোনাগাজীর ভুট্টো মেম্বারের নেতৃত্বে সেখানকার কিলিং স্কোয়াডেরা আজকে একত্রিত হয়েছে কোম্পানিগঞ্জে। আর আরেকটা আছে মাইনুদ্দিন, এটা হচ্ছে ওই যে সরাজাদি চেয়ারম্যান হুডা এবং তার ছেলে জুইল্লা, ওই যে লং আইল্যান্ড বাইক হচ্ছে যে এই জুইল্লার বডিগার্ড করে বিএনপি, এদের বডিগার্ড, এদের অস্ত্রধারী 5 হাঁটা কুকুর এই মাইনুদ্দিন। আরেকটা হচ্ছে ঢাকা থেকে আইছে ওই আঙ্গ এক ছেলে কয় লাল, এই যে কোট একটা নাকি ভাড়া করিয়ে আনছে, ভাড়ার টাকা অদেন, সেই বাজে ছেলে আলাল। এগুলা মিলা একটা স্কোয়াড গঠন করছে, কিলিং স্কোয়াড, আমাদেরকে হত্যা করার জন্য। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনছি, গোয়েন্দা সংস্থার নজরে আনছি,
প্রশাসনকে বলে লাভ নাই। এই দুর্নীতিবাজ প্রশাসন নোয়াখালী, এদেরকে বলে কোনো লাভ নাই। এরা একতরফা আমার উপর নির্যাতন করছে। এ পর্যন্ত দুইটা মুজাক্কের এবং আলাউদ্দিন হত্যার মামলার আসামি করেছে আমাদেরকে। আমি, আমার সন্তান, আমার ভাইস একটা মামলা 164 জনকে আসামি করেছে এই কুলাঙ্গার শামীম এবং ওসি রনি। তারপরে 3টা পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। 3টা পুলিশ অ্যাসল্ট মামলায় আমার অনুসারীরা সবাই আজকে আসামি। যে কয়েকটা মামলা হয়েছে সব আমার আসামি। আর বাড়িতে বাড়িতে যাই এখন হামলা করছে। এ দায়িত্ব দিছে এই যে রবিউল এখান থেকে ট্রান্সফারে চলে গেছে, তাকে দিছে আপনার ইয়েতে, এটাতে কি কয় ডিবিতে। ডিবিতে এখানে সারাক্ষণ ডিস্টার্ব করছে। ডিবির দায়িত্ব দিছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে যেহেতু কোম্পানিগঞ্জে আমাদের সমস্ত লোক চিনে, বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করার জন্য এবং তাদেরকে মারধর করার জন্য। আমার ছেলেটাকে আহত করেছে। আমার বাড়িতে 2-2বার গুলি হয়েছে। 2-2বার আমার বাড়িতে বোমা হামলা হয়েছে। আমার এখানে 6বার হামলা হয়েছে। একদিন 9 মার্চ এখানে দিবাগত রাত্রে, এটাকে কালো রাত্রি বলে কোম্পানিগঞ্জের মানুষ, এই কালো রাত্রিতে 2000 গুলি করেছে। এখনো পর্যন্ত কোনো আসামিকে তারা গ্রেপ্তার করে নাই। আর অস্ত্রধারীরা ওই বাংলা ভাইয়ের মতো অস্ত্র কেউ হাতে নিয়ে, কেউ পকেটে করে থানা ওসির সামনে বসে। তারপরে উপজেলা ইউনো এবং এই যে এসিল্যান্ডের সামনে বসে। এটার কোনো প্রতিকার আজকে নাই। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ম্যাজিস্ট্রেসির দায়িত্ব নিছে যে এখানে দড়ি আমাদেরকে সাজা দিয়ে দিব, না হইলে একটা ব্যবস্থা করিব। এজন্য ম্যাজিস্ট্রেসির দায়িত্বটা দেওয়া হয়েছে এখানে এই যে ইউনো জিয়াউল হক মীর এবং এসিল্যান্ড সুপ্রভাত চাকমাকে। তাদের যে পরিকল্পনা হয়েছে, এই পরিকল্পনা ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেওয়া হয়েছে এই 2 জনকে। এগুলো আপনারা তদন্ত করে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করবেন ইচ্ছক, এ আশা পোষণ করে। এবং গত 3 মাসে যা কিছু ঘটেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন রাখবো কোম্পানিগঞ্জের শান্তির জন্য আপনি এই ঘটনাগুলো আপনি তদন্ত করেন। আপনার এই বিচার বিভাগীয়, ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি পাঠিয়ে এবং অস্ত্রগুলা উদ্ধার করে এই শান্তির জনপদকে যাতে আবার শান্তি ফিরে আসে, সেজন্য আপনি ব্যবস্থা নেবেন। আপনি মানবতার নেত্রী, আপনি মানবতার মা। আপনি বাংলাদেশের ইতিহাসে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, কোন সরকার প্রধান সে দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। বঙ্গবন্ধুর পর আপনি একমাত্র এদেশে গরিবের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু করেছে কাজ গরিবের জন্য। বঙ্গবন্ধু স্বাধীনতার পর এদেশের গরিব নিরীহ মানুষের জন্য কাজ করতে গিয়ে সেদিন সারা বাংলাদেশে গুপ্ত হত্যা, রাজধানী ডাকাতি, চিন্তা, ঈদের মাঠে এমপিকে হত্যা করেছে। যা সব সে এক অস্থিতিশীল পরিবেশে বঙ্গবন্ধু বলল যে, একজন কবি বলল যে তোমরা থাকবে তেতালার উপরে, আমরা থাকবো নিচে, তোমাদেরকে দেবতা মানব, সে কথা আজ মিছে। সেদিন কবির সেই বক্তব্য বুকে ধারণ করে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, বিশ্ব 2 শ্রেণীতে বিভক্ত, শোষকার শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে আছি। বঙ্গবন্ধু যখন ঘোষণা দিলেন সিলির আনন্দের পরিণতি হতে পারে, কিন্তু শেখ মুজিব কখনো
মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না, তখনই এদেশের দৈনিক শ্রেণী মনে করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিকে থাকলে তাদের স্বার্থহানি হবে। সেদিন মোস্তাকের নেতৃত্বে ভাড়াটিয়া জল্লাদেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। সেদিন জাসদ ক্ষেত্র রচনা করেছে বঙ্গবন্ধু হত্যা, আর হত্যা করেছে খুনি মোস্তাক, বঙ্গবন্ধু পরিবারের সবচেয়ে কাছের লোক। আজকে জননেত্রী শেখ হাসিনা যখন এদেশের সকল উন্নয়ন সম্পন্ন করেছে, আমি আজকে অবাক হয়ে যাই। আমি অনেক সময় ঘুমের ভিতর আমার মনে পড়ে কিভাবে সম্ভব জননেত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংক যখন বলল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, কাজ শুরু হওয়ার পূর্বে জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বলেছে পদ্মা সেতু কাজ শুরু হয় নাই, কিসের দুর্নীতি হয়েছে? আমি তোমাদের টাকা চাই না, আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। আজকে সে পদ্মা সেতু দৃশ্যমান, সারা বাংলাদেশে কোনো কাজ আজকে নেত্রী বাকি রাখে নাই। সবচেয়ে বড় কাজ নেত্রী করেছে কি? সবচেয়ে যে কাজ করেছে 70,000 গরিব পরিবারের মধ্যে নেত্রী ঘর দিয়েছে বিনা পয়সায়। বিশ্বের ইতিহাসে বিরল কোন সরকার প্রধান নেত্রীর মতো এইভাবে গরিবের জন্য কাজ করেনি। আর সবচেয়ে মানবতার কাজ করেছে নেত্রী। রোহিঙ্গারা বাংলাদেশে কোন দেশ তাদেরকে ঠাঁই দেয়নি, শেখ হাসিনা তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। আজকে তাদের জন্য আপনার একটা রোহিঙ্গা সেন্টার করেছে, রোহিঙ্গা ক্যাম্প করেছে, সেখানে তাদের খাওয়া দাওয়া সহ চিকিৎসার ব্যবস্থা সহ, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করেছে। এটা বিশ্বে বিরল। তারপরে আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে নেত্রীর যে 3টা কাজ, 2টা কাজ বললাম, আরেকটা কাজ হচ্ছে যে আমাদের ছিটমহলের মানুষগুলা তাদের কোনো ঠিকানা ছিল না, জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আপন ঠিকানা আজকে পৌঁছে দিয়েছে। তারা আজকে স্বাধীনভাবে নিজস্ব ঠিকানায় বসবাস করছে। এটা শেখ হাসিনার অবদান। গরিবের জন্য এই কাজগুলা কেউ করতে পারে নাই। বঙ্গবন্ধু গরিবের পক্ষে ছিল, কাজ করতে চেয়েছিল, কাজ করতে দেয়নি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আজকে কমিটি বাপ কমিটি বাপের সে অসম্পন্ন কাজ আজকে তিনি সম্পন্ন করেছেন। আজকে গরিবের জন্য কাজ করছেন। আর এদেশে তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র, বঙ্গবন্ধুর দরিদ্র শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এটা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষের হৃদয় সজীব ওয়াজেদ স্থান করে দিয়েছে। আর অসহায় মানুষের পক্ষে কাজ করে কে? সাইমা ওয়াজেদ পুতুল, সে আজকে অটিজমের পর কাজ করছে। আমি একজন এখানে আমি একজন এগুলা কি প্রতিবন্ধী, সরি প্রতিবন্ধীকে আমি এখানে চাকরি দিয়েছি। সাইমা ওয়াজেদ পুতুলের এই যে আজকে যে কাজ করছে তাকে উৎসাহিত করার জন্য আমি এখানে একটা প্রতিবন্ধীকে চাকরি দিয়েছি। আজকে
সে অসহায় মানুষের পক্ষে কাজ করছে। আর কে করছে? সবাই সুবিধা চান। হ্যাঁ, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান বানাইতে হবে, পুলিশের প্রধান, বিডিআরের প্রধান, এগুলা বানাইতে হবে, সচিব বানাইতে হবে। তারপরে এগুলার কাজে ব্যস্ত থাকেন সব নেতা। আর বঙ্গবন্ধু পরিবারের অনেকেরও খবর মানুষের কাছে আসে, কারা কারা কী করে। সৎকে সৎকে সৎ হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, সৎ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আমাদের আব্দুল হামিদ সাহেব, সৎ হচ্ছে সজীব ওয়াজেদ জল, সৎ হচ্ছে সাইমা ওয়াজেদ পুতু। এর বাহিরে অনেকে থাকতে পারে আমাদের সরকারের মধ্যে, এমপিদের মধ্যে। আমি অস্বীকার করি না, আমি অনেককে চিনি না, একজনকে খাটো করে লাভ কি। কিন্তু আমাদের অধিকাংশ নেতা এবং অধিকাংশ মন্ত্রী আজকে অপরাজনীতির সাথে জড়িত, ধান্দা নিয়ে ব্যস্ত। তারা যদি ধান্দা নিয়ে ব্যস্ত না থাকতো তাহলে জননেত্রী শেখ হাসিনাকে আজকে অপবাদের বোঝা নিয়ে আজকে বাঁচতে হতো না। ভোট চুরি যে অপবাদ, এই বোঝা নিয়ে শেখ হাসিনাকে বাঁচতে হতো না। শেখ হাসিনা, এই নোয়াখালীর মানুষ বলে কি বলে, শেখ হাসিনা অশ্বর কি দিব, শেখ হাসিনা একা কি করিব। অর্থাৎ শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে। ওই নেতারা, ওই চোরারা, তোমাদের অবস্থান কোথা? চিন্তা করেছ? রাজনীতিকে জন্য করো। রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষের সুখ দুঃখ, হাসি কান্না আমাদেরকে থাকতে হবে, সেটাই হচ্ছে রাজনীতি। সে কাজটা জননেত্রী শেখ হাসিনা করে। আজকে একজন আমাকে বলল আসি এখানে, যে শেখ হাসিনা নাকি এই যে কয় নামাজ কালাম পড়ে না, শয়তানের দল। তোমার কে বলছে? কয় একটা হুজুর বলছে। আমি হুজুর কথা তুমি শুনো কেন? জননেত্রী শেখ হাসিনা নাকি নাস্তিক, সে কোন হুজুর তারা বুঝেছে। জননেত্রী শেখ হাসিনা সকালবেলা খুব ভোরে অন্ধকার থাকতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ পড়ে, এরপরে চা মুড়ি খাই, গোসল টোসল করি, তারপরে রেডি হয়ে দিনের কাজ শুরু করে। এটা আমি জানি, আমি জেনে শুনে বলছি, এবং এটা সত্য। আজকে শেখ হাসিনা দেশকে যেভাবে পরিচালিত করতে চায়, এরা যদি সহযোগিতা করত সবাই মিলে, তেল মারা ছাড়া তোমরা কি জানো? হ্যাঁ, তেল মারা ছাড়া কি জানো? তেল তো বঙ্গবন্ধুকে খন্দকার মোস্তাকও মারত। বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদেরকে বলেছে, আমি না থাকলেও তোমাদের মোস্তাক চাচা আছে। হ্যাঁ আছে, ভালো ভালো মোস্তাক চাচা তো আছে, উনি তো ভালো কাজে করছে। হ্যাঁ, ওই মোস্তাক চাচারা এখনো নেত্রী চতুর্দিকে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করেন। হ্যাঁ, এগুলা ওই যে হিটলারের মনেও গলায় যাইব। আপনারা যেভাবে কথাবার্তা বলেন, এগুলা বন্ধ করেন, শয়তানি বন্ধ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবেন না। মুক্তিযুদ্ধের সংগঠন ক্ষমতায় আছে। আমরা আজকে মুক্ত আকাশে একটা স্বাধীন সার্বভৌম দেশে মুক্তিযুদ্ধের সংগঠন ক্ষমতা, এখানে স্বস্তির নিঃশ্বাস আজকে পেলছি। এটা থেকে আজকে দেশকে অন্যদিকে নিবেন না বলে দিচ্ছি। লুটপাট বন্ধ করেন। ওই যে মন্ত্রীর একজন সহকারী কোনো পোস্ট নাই, 20 গে না 22 গে আছে, একজন সহকারী লং আইল্যান্ড বাই করে, আর আমার একজন গরিব কর্মী
দুই বেলা খেতে পায় না, গরিব মানুষ দুই বেলা খেতে পায় না। হ্যাঁ, এটা কি চলতে দেওয়া যায়? আমার নেত্রী চেষ্টা করতেছে এই সুবিধাবাদী স্বার্থান্বেষীদের কারণে আজকে নেত্রী পাচ্ছেন না। আমরা এই ছোট্ট জায়গা থেকে আমার নেত্রীকে ওয়াদা করব, আমি দল থেকে পদত্যাগ করলেও আমি বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ থেকে আপনাকে সব ধরনের সহযোগিতা করব, আর হেফাজতের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমি এই কোম্পানিগঞ্জের হেফাজতের অপতৎপরতা বন্ধ করব। আরেকটা বিষয় বলবো, হেফাজত এক এক এলাকাতে এক এক উপজেলায় এক একজন করে আওয়ামী লীগের শক্তিধর নেতাকে তারা মাসোয়ারা দেয়। এদের বলে এরা আজকে সারা দেশে অপতৎপরতা চালাচ্ছে। আমাদের এই কোম্পানিগঞ্জে এই যে হেফাজতে 5-6টা কুকুর হচ্ছে, ভাইস চেয়ারম্যান, তথাকথিত ভাইস চেয়ারম্যান, জোর করে ভোট নিয়ে ভাইস চেয়ারম্যান হচ্ছে, সেই রুমেল্লা হচ্ছে। এরকম সারা বাংলাদেশে সব থানাতে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে নজরদারি রাখলে এটা বেরিয়ে আসবে। আজকে হেফাজতের লোকজন কিভাবে কাদের বলে কাদের শক্তিকে আজকে অপতৎপরতা চালাচ্ছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। পরিশেষে বলবো কোম্পানিগঞ্জের মানুষকে, আমি আব্দুল কাদের মির্জা আপনাদের সাথে নির্বাচনের পূর্বে এবং গত 47 বছর যেভাবে কাজ করেছি, আপনাদের সুখ দুঃখ হাসি কান্নার সাথে ছিলাম, আমি ভবিষ্যতেও থাকবো। আমি করোনাকালীন সময়ে আপনাদেরকে না খেয়ে মরতে দেব না। আমি করোনাকালীন সময়ে চিকিৎসার অভাবে কাউকে মরতে দেব না। এবং বাংলাদেশের অন্য প্রান্ত থেকে চাকরির জন্য আমার কাছে আসছে, আমি আমার সাধ্য সীমানা দিয়ে আমি রোজার পরে চেষ্টা করব আপনাদেরকেও সহযোগিতা করার জন্য। আমি চাই বাংলাদেশের যারা ত্যাগী আওয়ামী লীগের ত্যাগী কর্মী, যারা অর্থের অভাবে দুঃখে দুঃখে মরছে, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমি অন্তত 10 জনেরও করে দিতে পারি, তাহলে আমার মৃত্যুর পর আমার আত্মা শান্তি পাবে। এই কথা বলে আপনাদেরকে বিরক্ত করেছি, এই জন্য ক্ষমা চেয়ে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।